তো বন্ধুরা এবার আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হচ্ছে একটি বস্তুটা অবশ্যই গোলক আকৃতির বস্তু। একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো একটি তরলের মধ্যে ফেলে দেওয়ার পর বা ফেলে দেওয়ার টি সময় পর প্রান্তিক বেগ অর্জন করে। তার প্রান্তিক বেগের আগ মুহূর্ত পর্যন্ত বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। মানে একটা বস্তুকে একটা পুকুরের উপরিভাগ থেকে শূন্য ভেলোসিটি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর বস্তুটা টি সময় পর প্রান্তিক বেগ অর্জন করছে। তার মানে টি সময় পর টি সময়ের মধ্যে বস্তুটার একটা সরণ হয়েছে বা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর প্রান্তিক বেগ অর্জন করছে। সেই দূরত্বটা কত সেটাই আমরা বের করব। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, বস্তুটা যখন নিচে পড়বে বস্তুটার উপর কতগুলো বল কাজ করবে। এক হচ্ছে বস্তুটার ওজন, আমরা অলরেডি জানি। আর উপরের দিকে দুইটা বল কাজ করবে, একটা হচ্ছে তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা আর একটা হচ্ছে সান্দ্র বল। ওকে, সান্দ্র বল Fs। তাহলে বস্তুটার উপর রেজাল্টেন্ট ফোর্স বা F নেট, এটা আমরা কি বলতে পারি, নিচের দিকে W আর উপরের দিকে U আর Fs। তাহলে W মাইনাস U প্লাস Fs। তাহলে বলতে পারি W মাইনাস U মাইনাস Fs। এটাই হচ্ছে বস্তুটার উপর রেজাল্টেন্ট ফোর্স বা F নেট। দেখো এই দুইটা বল কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই দুইটা বল চেঞ্জ হচ্ছে না, বস্তুর উপর এই দুইটা বল একই থাকতেছে। তাহলে কোন বলটা চেঞ্জ হচ্ছে? দেখো বস্তুর উপর কিন্তু সান্দ্র বলটা অনলি চেঞ্জ হচ্ছে। তাহলে সান্দ্র বল যেহেতু ভেরিয়েবল, কারণ সান্দ্র বল বস্তুর বেগের উপর নির্ভর করতেছে, তাহলে নিশ্চয়ই বস্তুটার উপর রেজাল্টেন্ট ফোর্সটাও ভেরিয়েবল। আচ্ছা, বস্তুটার উপর রেজাল্টেন্ট ফোর্সটাও কি ভেরিয়েবল। তাহলে আমরা বলতে পারি F net ইকুয়ালস টু বস্তুটার ওজন mg, বস্তুটার উপর তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা বলতে পারি 4/3 পাই r কিউব ইনটু রো জি, আর বস্তুটার উপর সান্দ্র বল 6 পাই ইটা আর বি। তাহলে এটাই হচ্ছে বস্তুটার উপর নেট বল। আবার দেখো বস্তুটার ভরটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু বস্তুটা গোলক আকৃতি, তাহলে তার ভর ইকুয়ালস টু বলতে পারি তার আয়তন ইনটু তার ঘনত্ব। ওকে, আর বস্তুর উপর যেহেতু গোলক আকৃতির বস্তু, ওই বস্তুর উপর তরলের ঊর্ধ্বমুখী বল, সেটা আমরা বলতে পারি কি বস্তুটার আয়তন এর সমান তরলের আয়তন। তাহলে 4/3 পাই r কিউব ইনটু তরলের ঘনত্ব ইনটু অভিকর্ষ ত্বরণ। তাহলে 4/3 পাই r কিউব রো ইনটু জি মাইনাস 6 পাই ইটা আর বি। এটা আমরা বলতে পারি কি বস্তুটার উপর ক্রিয়াশীল বল। আবার আমরা জানি কি নেট ফোর্স ইকুয়ালস টু কি ma। যেহেতু এখানে নেট ফোর্সটা চেঞ্জ হচ্ছে এবং নেট ফোর্সটা কিন্তু দেখো ভেরিয়েবল ফোর্স। কেন ভেরিয়েবল ফোর্স? এই ফোর্সটা কনস্ট্যান্ট, এই ফোর্সটাও কনস্ট্যান্ট, কিন্তু সান্দ্র বলটা তো ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে। যেহেতু বস্তুটার বিভিন্ন অবস্থানে ভেলোসিটি আলাদা, প্রথমে শূন্য তারপর আস্তে আস্তে বাড়বে, তাহলে ভেলোসিটি কিন্তু কন্টিনিউয়াসলি কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স বা F নেটটাও চেঞ্জ হচ্ছে। তাহলে F নেট যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে এই ত্বরণটাও কি আর কনস্ট্যান্ট ত্বরণ থাকবে না। তাহলে এই কনস্ট্যান্টটাও কি ত্বরণটাও কি হবে, ভেরিয়েবল হবে। ওকে, তাহলে ভেরিয়েবল ত্বরণকে আমরা লিখতে পারি m ইনটু dv ইনটু dt, dv বাই dt। ওকে, তাহলে আমরা এই দুটো অংশ সমান বলতে পারি, কারণ এটাও রেজাল্টেন্ট ফোর্স এই অংশটা, আবার এটাও কিন্তু আবার রেজাল্টেন্ট ফোর্স মিন করতেছে। তাহলে আমি বলতে পারি এই অংশটা আর এই অংশটা কি সমান। তাহলে 4/3 পাই r কিউব সিগমা জি মাইনাস 4/3 পাই r কিউব রো জি মাইনাস 6 পাই ইটা আর ভি ইকুয়ালস টু বলতে পারি m ইনটু dv বাই dt। এখান থেকে আমি কি করব, আমি বেগের সাথে একটা সম্পর্ক স্থাপন করব। তার মানে একদিকে বেগ রাখবো আর অন্যদিকে বাকি জিনিসগুলো আমরা রাখবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই 6 পাই ইটা আর ভিটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে সেটা প্লাস হবে। তাহলে 6 পাই ইটা আর ভি, আর এই দুটো অংশ থেকে দেখো আমরা 4/3 পাই আর কিউবটা কমন নিতে পারি। তাহলে 4/3 পাই আর কিউব কমন নিলাম, তাহলে এখান থেকে সিগমা মাইনাস রো ইনটু কি জি, আর এই অংশটা এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে যাবে সেটা মাইনাস, তাহলে মাইনাস m ইনটু dv dt। ওকে, mটা কি ওই গোলকটার ভর,
তাহলে 4/3 পাই আর কিউব সিগমা মাইনাস রো ইনটু জি, এমটা গোলকটার ভর আমরা বলতে পারি 4/3 পাই আর কিউব, মানে গোলকটার আয়তন ইনটু গোলকটার ঘনত্ব ইনটু ডিভি বাই ডিটি। ওকে, তাহলে এটাই হচ্ছে 6 পাই ইটা আর ভি। তাহলে এখান থেকে আমরা বেগ ইকুয়ালস টু বলতে পারি কি, এই 6 পাই ইটা আর এই দুটো অংশের সাথে কি হবে, ভাগ হবে। তাহলে উপরে থাকলো আমার কি 4 পাই আর কিউব সিগমা মাইনাস রো ইনটু জি, আর নিচে থাকলো 3 ইনটু 6 পাই ইটা আর, এখানে মাইনাস, আবার এখানে 4 পাই আর কিউব ইনটু সিগমা, আর নিচে 3 ইনটু 6 পাই ইটা আর ইনটু কি ডিভি ডিটি। ওকে, তাহলে আমার দেখো এখানে পাই পাই ক্যান্সেল আউট, এখানে আর, এখান থেকে আর স্কয়ার, এখানে 2, এখানে থাকে 3, একই ভাবে পাই পাই ক্যান্সেল আউট, এখানে একটা আর, এখানে একটা আর ক্যান্সেল আউট, তাহলে আর স্কয়ার, এখানে 2, এখানে কত 3। ওকে, তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, ভেলোসিটি ইকুয়ালস টু বলতে পারি 2r স্কয়ার সিগমা মাইনাস রো ইনটু জি ডিভাইডেড বাই 9 ইটা মাইনাস 2r স্কয়ার সিগমা divided by 9 eta into dv dt। তাহলে খেয়াল করে দেখো আমার বেগটা চেঞ্জ হচ্ছে অনলি কিসের জন্য, দেখো এই পুরো অংশটা কিন্তু আমার ধ্রুবক, 2r স্কয়ার সিগমা মাইনাস রো ইনটু জি 9 eta, এটা কিন্তু পুরো অংশটা আমার ধ্রুবক। তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি, এই অংশটাকে প্রান্তিক বেগ বলতে পারি। তাহলে এই অংশটাকে লেখা যায় প্রান্তিক বেগ vt মাইনাস, দেখো এই অংশটাও কিন্তু আমার ধ্রুবক, শুধু আমার চেঞ্জ হচ্ছে dv বাই dt, মানে আমার ত্বরণটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। ওকে, 2r স্কয়ার সিগমা 9 ইটা ইনটু dv dt। তাহলে এটা আমার কি, এই ভেরিয়েবল বেগের সাথে প্রান্তিক বেগের একটা সম্পর্ক এবং ত্বরণের একটা সম্পর্ক পাইছি। ওকে, তাহলে আমরা কি বের করতে যাচ্ছি, আমরা আসলে সরণ বের করতে যাচ্ছি। তাহলে দেখো ভেলোসিটি কিন্তু ভেরিয়েবল, এখানে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট না, কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে অনলি ফর এই অংশটার জন্য dv dt, ত্বরণের জন্য। ত্বরণ যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম, তাহলে ভেলোসিটিও হবে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম, অনলি ভেলোসিটিটা কিন্তু ত্বরণের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তারপর কোন একটা বিশেষ মুহূর্তে ত্বরণ যদি জানি তাহলে মানে কি dv dt জানলাম, তাহলে ওই বিশেষ মুহূর্তে আমরা বেগটা বলে দিতে পারবো। ওকে, আর প্রান্তিক বেগ তো কনস্ট্যান্ট, কারণ এই অংশটাই আসলে প্রান্তিক বেগকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে ভেলোসিটি ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল ভেলোসিটির জন্য আমরা সরণ কিভাবে বের করব, তাহলে আমরা সরণ ইকুয়ালস টু কি জানি, বা বেগ ইকুয়ালস টু আমরা কি জানি, সরণ ds বাই dt। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষুদ্র সরণ ds ইকুয়ালস টু v ইনটু dt। তাহলে দেখো এখান থেকে আমরা সরণ খুব সহজে বের করে ফেলতে পারবো, v ইনটু কি dt। তাহলে v এর রাশিমালা আমরা বসাই দিতে পারি। দেখো এখানে আমরা খুবই ক্ষুদ্র সরণ বের করলাম, খুবই ক্ষুদ্র সরণ, কারণ এখানে টাইমের ডিফারেন্সটা খুবই সামান্য। তাহলে টাইমের ডিফারেন্স যদি খুবই সামান্য হয়, ওই খুবই সামান্য টাইম ডিফারেন্সের জন্য আমরা বলতে পারি কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এই জন্য ds ইকুয়ালস টু কি জানি, ভেলোসিটি ইনটু টাইম, বা ওই ক্ষুদ্র সরণটাকে আমরা বলতে পারি ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এখানে কিন্তু আমার কতক্ষণ বস্তুটা মুভ করতেই থাকবে, মানে আমার কত দূরত্বটা বের করতে বলা হয়েছে, একদম শূন্য থেকে, মানে টাইম যখন শূন্য তারপর t টাইম পর্যন্ত কিন্তু টোটাল সরণটা বের করতে হবে। তাহলে আমি কি করব, এখানে আমি বলতে পারি যে টাইম যখন 0 তখন অতিক্রান্ত দূরত্ব 0 এবং তখন ভেলোসিটিও কত 0। আবার টাইম যখন t মানে অলরেডি সে প্রান্তিক বেগ অর্জন করছে, তখন সরণটা ধরলাম s, তখন ভেলোসিটি কি প্রান্তিক বেগ। টাইম যখন 0 তখন সরণ 0 এবং ভেলোসিটি কত 0।
টাইম যখন t মানে প্রান্তিক বেগের মুহূর্তটা, তাহলে অতিক্রান্ত সরণটাকে আমরা ধরলাম s, তাহলে মানে যখন প্রান্তিক বেগ অর্জন করছে তখন বেগটা কত হবে? অবশ্যই প্রান্তিক বেগ অর্জন হবে। তার মানে যখন টাইম t তখন ভেলোসিটি অবশ্যই হবে কি? টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। তাহলে আমরা উভয় দিকে যোগজীকরণ করব। এখানে কোন লিমিট বসাবো? এখানে সরণের লিমিট অবশ্যই বসাইতে হবে 0 থেকে s পর্যন্ত, আর এখানে যেহেতু dt এখানে কি বসাইতে হবে? টাইমের লিমিট বসাইতে হবে। বা এই অংশটা আমরা পরে ক্যালকুলেশন করব। v এর ফর্মুলাটা আমরা বসাই দেই। তাহলে v ইকুয়ালস আমরা কি জানি? vt মাইনাস 2r স্কয়ার সিগমা 9 ইটা ইনটু dv dt। এটাই হচ্ছে আমার v এর ফর্মুলা। তার সাথে কি আছে? এই যে dt অংশটা আছে, এটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এই যে vt সাথে একবার dt আছে, তাহলে vt ইনটু dt মাইনাস 2r স্কয়ার সিগমা ডিভাইডেড বাই 9 ইটা, এখানে dv বাই dt, এই dt আর এই dt ক্যান্সেল আউট, তাহলে অনলি থাকে dv। ওকে, তাহলে এই অংশটা আমরা বলতে পারি এভাবে, ইন্টিগ্রেশন vt ইনটু dt মাইনাস ইন্টিগ্রেশন 2r স্কয়ার সিগমা বাই 9 ইটা ইনটু dv। ওকে, তাহলে এখানে কি dt আছে, এজন্য আমরা টাইম লিমিট বসাবো। টাইম লিমিট কত? 0 থেকে t পর্যন্ত। আর এখানে কি বেগ? তাহলে আমার এখানে যখন টাইম 0 তখন বেগ কত? 0, এবং যখন টাইমটা t তখন বেগ কত? প্রান্তিক বেগ মানে হচ্ছে vt। ওকে, তাহলে এখানে আমরা যদি ds কে 0 থেকে s পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে পাবো s ইকুয়ালস টু পাবো এই যে vt কে আমরা, vt তো কনস্ট্যান্ট প্রান্তিক বেগ, তাহলে এখানে dt এখানে থাকে আমরা বলতে পারবো t, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট t মাইনাস এই যে 2r স্কয়ার সিগমা বাই 9 এটা পুরোটাই কি? ধ্রুবক। তাহলে এখানে dv এটা তাহলে কি হবে? v ইন্টিগ্রেশন করে পাবো v, আর লিমিট বসাবো 0, আর আপার লিমিট, লোয়ার লিমিট 0, আপার লিমিট vt। তাহলে s ইকুয়ালস টু বলতে পারি কি? vt ইনটু t মাইনাস 2r স্কয়ার 9 ইটা ইনটু vt। তাহলে s ইকুয়ালস টু এখান থেকে আমরা vt টা কমন নিতে পারি, t মাইনাস 2r স্কয়ার 9 ইটা। তাহলে এটাই হচ্ছে আমার দূরত্বের রাশিমালা। তার মানে কোন একটা বস্তু, কোন একটা তরলে যদি বস্তুটাকে ফেলে দেই তাহলে কত সময় পর সে প্রান্তিক বেগ অর্জন করলো সেই টাইমটা যদি দেওয়া থাকে, আর প্রান্তিক বেগের মানটা আমরা বের করতে পারবো নিশ্চয়ই, যেহেতু ইটা দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, বস্তুটার ঘনত্ব দেওয়া থাকবে, তরলের ঘনত্ব যদি দেওয়া থাকে তাহলে ওই ইনফরমেশন গুলো থেকে আমরা ওই বস্তুটার প্রান্তিক বেগটা বের করতে পারবো। তাহলে ওই বস্তুটার প্রান্তিক বেগ যদি জানি আর কত সময় পর প্রান্তিক বেগটা অর্জন করলো সেটা যদি জানি, তাহলে ওই প্রান্তিক বেগের অর্জনের আগ মুহূর্ত পর্যন্ত বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। তাহলে s ইকুয়ালস টু vt ইনটু t মাইনাস 2r স্কয়ার 9 ইটা। ওকে।